আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আছি, তোমাদের প্রিয় রিদওয়ানুর রহমান রিয়াদ ভাইয়া ফ্রম হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ। আগে অনেকগুলা ভিডিও, অনেকগুলা টপিক নিয়ে তোমাদের সাথে আমার দেখা হয়েছে, তেমনি আজকে আরেকটা বিষয়, আরেকটা নতুন জিনিস নিয়ে তোমাদের সাথে আবার দেখা। আজকের দেখা হয়তো একদম ফেস টু ফেস, মানে আমার চেহারা তোমরা দেখতে পারবা না, কিন্তু মনে করো এটা একটা ভার্চুয়াল মিট। তোমার কথা শুনতে পারবো, তোমাদের কথা হয়তো আমি শুনতে পারবো না, তোমাদের কথা আমরা দেখতে পারবো কমেন্ট বক্সে। ঠিক আছে, তো আজকে আমরা পড়বো তোমাদের হচ্ছে জীববিজ্ঞান যে এসএসসি বোর্ড বই যেটা আছে পাঠ্যপুস্তক, এই পাঠ্যপুস্তকের 11তম যে চ্যাপ্টারটা আছে রিপ্রোডাকশন বায়োলজি, যে রিপ্রোডাকশন চ্যাপ্টারটা আছে মানে জীবের প্রজনন, এই চ্যাপ্টারটা পড়বো আমরা। তো চলো শুরু করা যাক জীবের প্রজনন চ্যাপ্টারটা। আমার মনে হয় এই চ্যাপ্টারটা তোমরাই আমার থেকে বেশি ভালো পারো, তাও ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যাতে সবাই সুন্দর মতো সবকিছু বুঝতে পারে। তো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবা, ইনশাল্লাহ তোমরা ভালো কিছু একটা পেতে যাচ্ছ এই ভিডিও থেকে। আচ্ছা, তাহলে শুরু করা যাক। আচ্ছা, এই চ্যাপ্টারটা শুরুতেই একটা জিনিস চলে আসে, সেটা হচ্ছে সরি, শুরুতে আমরা চলে আসি প্রজনন। প্রজনন কি? আমরা বইয়ের ভাষায় যদি বলি যে যে প্রক্রিয়ায় কোনো জীব তার বংশধর সৃষ্টি করে তাকে প্রজনন বলে। কি বলছি? যে প্রক্রিয়ায় কোনো জীব তার বংশধর সৃষ্টি করে তাকেই প্রজনন বলে। এই কোশ্চেনটা তোমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ। প্রজনন, এইটা সবসময় তোমাদের নাম্বার কোশ্চেনটা এসে থাকে যে প্রজনন কি। যে প্রক্রিয়ায় কোনো কোনো জীব তার বংশধর সৃষ্টি করে তাকে প্রজনন বলে। শুরুতেই বিসমিল্লাতে আমরা একটা বানান ভুল করে ফেলছি। ঠিক আছে, আসলে বানান ভুল না, এটা হচ্ছে মানে একটু মানে ভুলে ভুল হয়ে গেছে আর কি, এমন আর কি। আচ্ছা, ঠিক আছে। এর পরবর্তীতে আছে হচ্ছে তোমার তোমার হচ্ছে প্রজনন। প্রজনন হচ্ছে আসলে তুমি তোমরা এটা অনেক ভালো মতো জানো, কোনো জীব আসলে মনে করো একটা জীব থেকে নতুন আর একটা জীব হয়। ঠিক আছে, তো তারপরে তারা বংশধর রেখে যায়, যেমন বাবা মা থাকে, বাবা মা তারপরে ছেলে মেয়ে, এভাবে প্রতিটা জীবই তার মানে বংশধর রেখে যায়। এভাবে বংশধর যদি না রাখতো তাহলে আর কি জীবের অস্তিত্ব থাকতো না। এইভাবে এই এই জিনিসটাই হচ্ছে আসলে প্রজনন, যে মানে যে একটা বংশধর রেখে যাচ্ছে, রেখে যাওয়ার যে প্রক্রিয়া যার মাধ্যমে বংশধরটা আসলো, এটাই হচ্ছে আসলে প্রজনন। ঠিক আছে, সো এই পরবর্তীতে তোমার আছে হচ্ছে উদ্ভিদের উদ্ভিদের প্রজনন। তো উদ্ভিদের প্রজনন নিয়ে আমরা পড়তে গেলে, আচ্ছা, আমাদের টপিকের নামটা আমরা লিখে দিই উদ্ভিদের প্রজনন। আচ্ছা, ঠিক আছে।
এরপরে আচ্ছা, তো তারপরে আমরা যে উদ্ভিদের প্রজনন, আজকে আমরা মেইন যে বিষয়টা নিয়ে বলবো এটা হচ্ছে উদ্ভিদের প্রজনন। এরপরে হচ্ছে তোমার হচ্ছে, তো আচ্ছা ঠিক আছে, উদ্ভিদের প্রজনন। আচ্ছা তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে যে প্রজনন অঙ্গ হচ্ছে ফুল। উদ্ভিদের প্রজনন অঙ্গ কি? তোমাদের কোশ্চেন আসবে যে উদ্ভিদের প্রজনন অঙ্গ কি? অ্যান্সার হবে হচ্ছে ফুল। ঠিক আছে, এখন আমি হচ্ছে এখানে তোমার একটা যে ফুলের একটা চিত্র দিছি, এখানে দেখাইছি। এই যে দেখো, এটা হচ্ছে একটা ফুল, এটা একটা আদর্শ ফুলের চিত্র। এখন তোমরা জানো যে একটা আদর্শ ফুলের 5টা স্তবক থাকে। 5টা স্তবক, ঠিক আছে। আমি ডেফিনেশনটা কেমন, যে যে ফুলের 5টি স্তবক উপস্থিত থাকে তাকে সম্পূর্ণ ফুল বলে। ঠিক আছে, ঠিক আছে। এখন হচ্ছে আমরা এখানে দেখি সম্পূর্ণ ফুল বা আদর্শ ফুল। ঠিক আছে, যে ফুলের 5টি স্তবক উপস্থিত থাকে তাকে একটি সম্পূর্ণ ফুল বলে। এখন এই 5টি স্তবক কি কি? এই 5টি স্তবক হচ্ছে তোমার হচ্ছে, তুমি লাস্টের দিকে থেকে শুরু করো, এই যে বৃত্তাংশ বা বৃতি, তারপরে হচ্ছে তোমার হচ্ছে বৃত্তাংশ বা বৃতি, পুষ্পাক্ষ, এইটারে এক দাও, পুষ্পাক্ষ, বৃত্তাংশ বা বৃতি। এরপরে হচ্ছে তোমার দলমণ্ডল বা পাপড়ি। এই যে পাপড়ির আর একটা নাম কি? দলমণ্ডল। ঠিক আছে, লিখে দেই। এটা হচ্ছে তোমার মনে করো 3 নাম্বার স্তবক। এরপরে আছে হচ্ছে তোমার পুংকেশর বা অ্যান্ড্রোসিয়াম। এই তোমরা হচ্ছে বাংলা নামের পাশাপাশি ইংলিশ নামটাও একটু দেখে রাখবা, কজ হচ্ছে তাহলে তোমার হয়তো এখন এক্সামে এত হেল্পফুল হবে না, কিন্তু ফিউচারে তোমার এটা আর কি অনেক বেশি হেল্পফুল হবে তোমার জন্য, যখন তুমি এইচএসসি তে যাবা, এইচএসসি, ঠিক আছে, কলেজে যাবা, তখন হচ্ছে তোমার জন্য বাংলা ইংলিশ নামটা অনেক বেশি কাজে আসবে। যদি তুমি এখন থেকে জেনে রাখো, তুমি অনেকে বাকিদের থেকে একটু আগে থাকবে। তো ফুলের, এটা সম্পূর্ণ ফুলের 5টি স্তবক থাকবে। কি থাকে? পুষ্পাক্ষ, বৃত্ত, দলমণ্ডল বা পাপড়ি, পুংকেশর আর স্ত্রী আর স্তবক। ঠিক আছে, পুংস্তবকও বলে। ঠিক আছে, তো এই 5টি স্তবক যে ফুলের মধ্যে থাকে ওই ফুলকে বলে সম্পূর্ণ ফুল। তো তুমি এইখানে একটা সম্পূর্ণ ফুল দেখতে পারতেছো। এই সম্পূর্ণ ফুলটা কি তোমরা জানো? এটা হচ্ছে, দেখে তোমরা অনেকে বুঝতে পারতেছো এটা একটা জবা ফুল। জবা একটা সম্পূর্ণ ফুল। এখন এই যে ফুলের যে 5টা স্তবক আছে না, এই স্তবকের উপরে ভিত্তি করে তোমার বিভিন্ন ফুলকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। কিছু কিছু আছে সম্পূর্ণ ফুল, কিছু কিছু আছে অসম্পূর্ণ ফুল, কিছু কিছু আছে সবৃন্ত ফুল, অবৃন্ত ফুল। এই সবগুলাই হচ্ছে বিভিন্ন ধরনের ফুলের ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে, তো এখানে আমি এটা তোমাদের লিখে দিছি, যে দেখো সম্পূর্ণ ফুল। সম্পূর্ণ ফুল হচ্ছে যে ফুলগুলোর মধ্যে এই সব 5টা স্তবকই উপস্থিত থাকবে, তাদেরকে বলতেছে হচ্ছে সম্পূর্ণ ফুল। এই সম্পূর্ণ ফুলের এক্সাম্পল কি সুপার ডুপার ইম্পর্টেন্ট, এই যে যে কয়টা আমি লিখছি এইগুলো অনেক ইম্পর্টেন্ট, বা বইয়ে যদি এক্সট্রা কোনো এক্সাম্পল থাকে ওইগুলো পড়ে ফেলবা। সম্পূর্ণ ফুল, এই জবা ধুতুরা, এই জবা এন্ড ধুতুরা, এই দুইটা ফুলের মধ্যেই তোমার মনে করো পুরা এই 5টা স্তবক উপস্থিত থাকে। বুঝতে পারছো? পুরা এই 5টা স্তবক উপস্থিত থাকে। এই এই জবা ফুলের যে এখানে যে চিত্রটা দেখতে পারতেছো, এইটা হচ্ছে তোমার একটা মনে করো জবা ফুলের চিত্র। ঠিক আছে, এই জবা ফুল মনে করো এখানে তুমি 5টা স্তবকই মার্ক করে দেখানো হয়েছে। তো জবা ধুতরা সম্পূর্ণ ফুল। অসম্পূর্ণ ফুল, অসম্পূর্ণ ফুল বলা হইতেছে ওই ফুলগুলাকে, যে ফুলগুলা মনে করো যে কোনো একটা স্তবক অনুপস্থিত থাকে। এই 5টা স্তবকের মধ্যে যে কোনো একটা স্তবক যদি না থাকে, ধরো বৃত্তাংশ না থাকলো বা পুষ্পাক্ষ না থাকলো, ধরো ফর এক্সাম্পল ধর পুষ্পাক্ষ থাকে আর কি নর্মালি, পুংকেশর না থাকলো, এরকম যে কোনো একটা স্তবক যদি না থাকে, তাহলে ওই ফুলটা হচ্ছে তোমার অসম্পূর্ণ ফুল। ওই ফুলটা হচ্ছে কি তোমার অসম্পূর্ণ একটা ফুল। সেটা কালি নেই, ওই যে যেমন হচ্ছে কুমড়া, আর হচ্ছে জবা কুমড়া, সরি 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 সরি, লাউ কুমড়া, এগুলো হচ্ছে একটা অসম্পূর্ণ ফুল। ঠিক আছে,
এরপর হচ্ছে সবৃন্ত ফুল, যে ফুলগুলার মধ্যে যে বৃত্তাংশ মানে বৃত্ত থাকে সেই ফুলগুলাকে বলা হচ্ছে সবৃন্ত ফুল। এই সবৃন্ত ফুলের এক্সাম্পলের মধ্যে কি আছে? জবা, কুমড়া, ঠিক আছে। আর হচ্ছে কিছু কিছু ফুল আছে তাদেরকে এই বৃন্ত থাকে না, এই ফুলগুলাকে বলতেছে অসম্পূর্ণ ফুল। এই অসম্পূর্ণ ফুলের উদাহরণের মধ্যে কি আছে? মানে এইগুলো যেগুলোর মধ্যে বৃন্ত থাকে না ওইগুলোকে বলে অবৃন্ত ফুল। অবৃন্ত ফুলের উদাহরণ হচ্ছে হাতিশু, ঠিক আছে। এরপরে হচ্ছে উভলিঙ্গ ফুল। উভলিঙ্গ ফুল হচ্ছে যে ফুলের মধ্যে পুংস্তবক এন্ড স্ত্রীস্তবক, এই যে পুংকেশর এন্ড হচ্ছে স্ত্রীস্তবক এই দুইটাই উপস্থিত থাকে, ওইগুলা হচ্ছে তোমার মনে করো উভলিঙ্গ ফুল। উভলিঙ্গ ফুল মানে উভয় লিঙ্গ, দ্যাট মিনস হচ্ছে স্ত্রীস্তবক এন্ড পুংস্তবক দুইটাই উপস্থিত থাকবে এই ফুলের মধ্যে। এইরকম ফুল কি আছে? জবা আছে এন্ড ধুতুরা আছে, দেখছো, জবা ধুতুরা। এরপরে একলিঙ্গ ফুল। একলিঙ্গ ফুল হচ্ছে যে ফুলটার মধ্যে থাকবে পুংস্তবক, হয় পুংস্তবক থাকবে নাহলে স্ত্রীস্তবক থাকবে, সেইগুলাই হচ্ছে তোমার মূলত তোমার কি ফুল? একলিঙ্গিক ফুল। তো আমি আশা করি তোমাদের সবাইকে এই জিনিসটা বুঝতে পারছি। এটা হচ্ছে এই চ্যাপ্টারের একটা সুপার বেসিক একটা ইনফরমেশন। এইটা মনে করো তোমার জানতে হবে, এটা অনেক ইম্পর্টেন্ট আর এটা সবসময় পরীক্ষায় চলে আসে, এন্ড এটা ভালো মতো মুখস্থ করে ফেলবা, এটা না পড়লে কিন্তু এমসিকিউ এর সমস্যা হবে। ঠিক আছে, এরপরে হচ্ছে আমরা একটা সম্পূর্ণ ফুল বা একটা আদর্শ ফুল নিয়ে আলোচনা করব। অলরেডি আমি তোমার চিত্রে এটা দিয়ে দিছি, আমি এই চিত্র থেকেই তোমাদেরকে সুন্দর মতো এক্সপ্লেন করে 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 মার্ক করে করে সবকিছু দেখাই দিব। এখন দেখো, ঠিক আছে, একটা আদর্শ ফুল তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসবে কি কোশ্চেন আসবে জানো? তোমরা হচ্ছে আমার এই যে ক্লাস লেকচার দেখে তো তোমরা নোট করবে, সাথে সাথে আমি যে কোশ্চেন গুলোর কথা বলবো এইগুলাও মনে করো তুমি একটা সাইডে সুন্দর মতো একটু লিখে রাখবা, বুঝছো? তাহলে ভাই এটা তোমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তোমার পরীক্ষাতে কোশ্চেন আসবে যে হচ্ছে একটা আদর্শ, ওই কোশ্চেন এটা আসবে যে একটা আদর্শ ফুলের চিত্র অঙ্কন করো। আর আহ, হয় এইটা আসবে, নাইলে পরে আসবে হচ্ছে তোমার হচ্ছে, আর নাইলে বলবে যে আদর্শ ফুলের আদর্শ ফুলের স্তবক গুলো আলোচনা করো। এই দুই টাইপের কোশ্চেন এখান থেকে আসতে পারে। এখন চলো আমরা দেখি যে একটা আদর্শ ফুলের মধ্যে কি কি উপস্থিত থাকে। একটা আদর্শ ফুলের মধ্যে থাকে হচ্ছে প্রথমত থাকে পুষ্পাক্ষ। এই পুষ্পাক্ষ হচ্ছে তোমার সাধারণত একটা গোলাকার, এই যে দেখছো, এই যে এখানে আমি দেখাই তোমার, একটু জুম করে দেখাই। এই যে পুষ্পাক্ষ হচ্ছে তোমার মনে করো এই যে গোলাকার একটা পার্ট, ঠিক আছে। এই পুষ্পাক্ষ হচ্ছে গোলাকার এবং ফুলের বিন্তু শীর্ষের অবস্থা, এই যে বিন্তু, এই যে পুষ্প বিন্তু দেখছো, এই পুরা জিনিসটা হচ্ছে পুষ্প বিন্তু, ঠিক আছে। এই যে এইটার কথাই বলতেছিল যে বৃন্তযুক্ত ফুল আর সবৃন্ত ফুল আর অবৃন্ত ফুল। এই সবৃন্ত ফুল হচ্ছে যেমন এই উদাহরণ কি দেখছিলাম, জবা, কুমড়া। আর অবৃন্ত ফুল হচ্ছে হাতিশু, ঠিক আছে। সো এই যে এই বৃন্তযুক্ত এই বৃন্ত যে ফুলে থাকবে ওই ফুলগুলাকে বলতেছে হচ্ছে তোমার আদর্শ ফুল, আর যেগুলোতে থাকবে না ওইগুলো হচ্ছে, সরি, যেগুলোতে থাকবে ওইগুলো সবৃন্ত, না থাকলে অবৃন্ত। এই যে যে বৃন্তর ওপরে বৃন্ত শীর্ষে অবস্থান করে, যে বৃন্ত শীর্ষে অবস্থান করতেছে, যে দেখো এই যে এটা হচ্ছে বৃন্ত, ঠিক আছে, এর শীর্ষে অবস্থান করতেছে। এই জন্য এখানে এটা বলা হয়েছে যে ফুলের বৃন্ত শীর্ষে অবস্থান করে। এর উপর বাকি চারটি স্তবক পরপর সাজানো থাকে, এই যে দেখো, এই ফুলের বৃন্তর ওপরে বাকি চারটা স্তবক পরপর সাজানো থাকে। মানে এইটা বৃন্তর উপরে কিন্তু সাজানো থাকে না, পুষ্পাক্ষের উপরে বাকি চারটা স্তবক পরপর সাজানো থাকে। এই পুষ্পাক্ষের উপরে বাকি চারটা স্তবক কিভাবে সাজানো থাকে ওইটা আমি তোমার পরবর্তী যখন সবকিছু আলোচনা করবো সবগুলো স্তবক নিয়ে, তখন তুমি বুঝে ফেলবা, ঠিক আছে। এরপরে হচ্ছে তুমি দেখো যে, ঠিক আছে, এরপরে হচ্ছে তুমি দেখো যে ফুলের হচ্ছে বৃত্তি, বৃত্তি বা ক্যালিক্স বা দলমন্ড, সরি বৃত্তি বা ক্যালিক্স,
এই যে মনে করো বৃত্তাংশ, এই যে ফুলের মনে করো এই যে দুইটা পার্ট দেখতেছো না, এই দুইটাকে বলতেছে ফুলের বৃত্তি। ঠিক আছে, এটা হচ্ছে ফুলের মনে করো একদম পুষ্পাক্ষের উপরই দুইটা সবুজ কালারের অংশ থাকে, যে ফুলের বাইরের স্তবককে বৃত্তি বলে। এটা একটা হচ্ছে সংজ্ঞা, যে ফুলের বাইরের স্তবককে বৃত্তি বলে। বৃত্তি খণ্ডিত না হলে সেটি যুক্ত বৃত্তি, আর কিন্তু যখন এটি সম্পূর্ণরূপে খণ্ডিত হয় তখন তাকে বিযুক্ত বৃত্তি বলে। ঠিক আছে, মানে এই বৃত্তি খণ্ডিত হইতে পারে আবার একসাথে যুক্ত থাকতে পারে, যেমন এই বৃত্তিটা হচ্ছে খণ্ডিত, দুই পাশে তোমরা দেখতে পাচ্ছ। আরো বৃত্তি আছে যেগুলো অখণ্ডিত। এখন এটা আসলে একটা সাইডের পিকচার দেখাইছে, মাছ থেকে সেকশন করে আর কি একটা সাইডের চিত্র দেখানো হয়েছে। জাস্ট আমি এক্সাম উদাহরণের জন্য, জাস্ট তোমাকে বোঝানোর জন্য এই কথাটা বললাম। তো এরপর, তো বৃত্তি যদি খণ্ডিত থাকে তাহলে বৃত্তির প্রতিটি খণ্ডিত অংশকে বৃত্তাংশ বলতেছে। ঠিক আছে, এই যে দেখো এখানে যে এই যে লেখা আছে দেখছো বৃত্তাংশ লেখা, কিন্তু কজ এটা বৃত্তির একটা খণ্ডিত অংশের কথা বলছে, যে বৃত্তের এই একটা খণ্ডিত অংশের নাম দিছে কি বৃত্তাংশ। যদি ফুলটাকে দেখাইতো তাহলে বৃত্তি বলতো। ঠিক আছে, এখন এই বৃত্তির মধ্যে মনে করো তোমার কাজ আছে, তুমি কোশ্চেনে লিখবা যে সবুজ বৃত্তি হচ্ছে খাদ্য প্রস্তুতে কাজে নেয় অংশ নেয়। প্রধান কাজ ফুলের বিভিন্ন অংশগুলো যেমন রোদ বৃষ্টি এবং পোকার আক্রমণ থেকে রক্ষা করা। ঠিক আছে, এরকম আর কি। So, তুমি এই বৃত্তাংশ দিয়ে তুমি এই কাজগুলা সুন্দর মতো লিখে লিখে এটা বই অনুসরণ করে তুমি লিখে নোট করে ফেলো। ঠিক আছে, তাহলে এবার আমি আর কি তোমাকে ছোট করে এখানে একটু লিখে দিই, যে হচ্ছে একটা আদর্শ ফুল। ঠিক আছে, আদর্শ ফুলে মনে করো বৃত্তাংশ, আদর্শ ফুলের বৃত্তাংশ আমি জাস্ট তোমাকে কাজগুলো লিখে দিতেছি। ঠিক আছে, এই বৃত্তি সংখ্যা কি ফুলের বাইরের স্তবককে বৃত্তি বলে। এটা হচ্ছে তোমার মনে করো ফুলের একটা কাজ হচ্ছে, এটা হচ্ছে তোমার হচ্ছে সবুজ বৃত্তি। কি হচ্ছে সবুজ বৃত্তি? সবুজ বৃত্তি মানে কি, এখানে হচ্ছে তোমার মনে করো ক্লোরোফিল আছে। সো ক্লোরোফিল আছে মানে কি, মানে প্লাস্টিড আছে তার, সরি প্লাস্টিড আছে। সো এটা আর কি তোমার মনে করো ওইটার মধ্যে ক্লোরোফিল, সো ওইটা আর কি তোমার মনে করো খাদ্য প্রস্তুতিতে অংশগ্রহণ করবে সালোক সংশ্লেষণের মাধ্যমে। তাহলে সবুজ বৃত্তি খাদ্য তৈরি করে। ঠিক আছে, তারপরে হচ্ছে রঙিন যে বৃত্তিগুলো আছে না, আরেকটা কাজ হচ্ছে ফুলের ভিতরের অংশ, ধরো হচ্ছে ভেতরের অংশকে রোদ বৃষ্টি থেকে রক্ষা করে। বুঝতে পারছো? আর একটা হচ্ছে বৃত্তি যদি রঙিন হয়, রঙিন বৃত্তি পোকামাকড় পোকামাকড়কে রঙিন বৃত্তি পোকামাকড়কে আকর্ষণ করে, পরাগায়নে সাহায্য করে। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার মনে করো বৃত্তির কাজগুলা। এখন মনে করো আরো দুই তিনটা কাজ তুমি হয়তো বই পাইতে পারো, তুমি ওইটা বই থেকে সুন্দর মতো আলাদা করে নোট খাতায় লিখে নোট করবা। আচ্ছা, ঠিক আছে। পরবর্তীতে তো ফুলের বৃত্তি গেল, এরপরে যে ফুলের যে স্তবকটা আছে ওইটা হচ্ছে তোমার হচ্ছে দলমন্ডল বা করলা বা পাপড়ি। ফুলের এই যে তুমি যে এই ওই যে অংশটা দেখতে পাচ্ছ না, যে মনে করো এই যে ধরো এই যে ফুলের পাপড়ি তুমি দেখছো না, যে যে কালারফুল যে জিনিসটা থাকে, এটা তো তোমার সে চেনানোর কিছু নাই, এটা সবাই জানে। এই যে এইগুলোকে বলতেছে ফুলের পাপড়ি বা দলমন্ডল, বা ইংলিশে এটাকে বলে করলা।
ঠিক আছে। সো এরপরে এই দলমন্ডলের কাজ কি? দলমন্ডল এটা হচ্ছে, মনে করো এইটা কিন্তু মনে রাখবো যে এটা হচ্ছে বাইরের দিক দিয়ে দ্বিতীয় স্তবক, ঠিক আছে। তাহলে তুমি কি শিখলা? যে ফুলের হচ্ছে মনে করো কি থাকে, যে পুষ্পাক্ষ থাকে, এই পুষ্পাক্ষকে তোমার মনে করো হচ্ছে বেজ ধরা হইতেছে, এই যে পুষ্পাক্ষ এইটাকে বেজ ধরা হইতেছে। এরপরে 1 2 করে কাউন্ট করতেছে, ফুলের সবচেয়ে বাইরের স্তবক হচ্ছে তোমার বৃতি, তাহলে ওইটা হচ্ছে 1 নাম্বার। তাহলে ফুলের বাইরের দিক থেকে দ্বিতীয় স্তবক হচ্ছে দলমন্ডল। এই যে দেখো বৃতি দিয়ে মানে তোমার কভার করা থাকে, বৃতি এক্স্যাক্টলি থাকে হচ্ছে দলমন্ডল বা পাপড়ির উপরে। তাহলে পাপড়ির পজিশন হচ্ছে সেকেন্ডে, তাহলে পাপড়ি হচ্ছে বাইরের দিক থেকে সেকেন্ড। এই ফুলের পাপড়ির, এরা ফুলের অত্যাবশ্যকীয় অংশগুলোকে রোদ বৃষ্টি থেকে রক্ষা করে। ফুলের অত্যাবশ্যকীয় অংশ বলতে বোঝাতে হইতেছে স্থিতিস্থাপক আর হচ্ছে পুংস্তবক। পুংস্তবককে এরা কভার করে রাখে, রোদ বৃষ্টি থেকে রক্ষা করে, ঠিক আছে। এই বৃত্তিগুলো আছে তোমার মনে করো উজ্জ্বল ঝলমলে থাকে, এইটা আর কি পরাগায়নে বিভিন্ন পোকামাকড়কে অ্যাট্রাক্ট করে। যে মনে করো কালারফুল একটা জিনিস, পোকামাকড় দৌড়ায় দৌড়ায় যায়, বুঝছো যে এর কি ও কত সুন্দর। পোকামাকড় দৌড়ে দৌড়ে যায়, আর হচ্ছে পোকামাকড়ের গায়ে এই যে এই পরাগধানী থেকে পরাগরেণু লেগে যায়, ওইটা আস্তে আস্তে পরাগায়ন হয়, হচ্ছে এই যে গর্ভমুণ্ডে যায় পরাগায়ন হয়। এই পরাগায়নটা কিভাবে হয় এটা আমি একটু পরে, জাস্ট একটু পরেই তোমাদেরকে আলোচনা করতেছি, ঠিক আছে। তাহলে পরে বৃতির কাজগুলো শেষ হয়ে গেল। বৃতি হচ্ছে তোমার মনে করো, তাহলে বৃতি, সরি বৃতি বলতেছি, বারবার ভুল বলে ফেলতেছি, সরি ভাই, দুঃখিত। পাপড়ি বা দলমন্ডলের কাজ শেষ হয়ে গেল। এরপরে যে স্তবক আছে ওইটা হচ্ছে পুং স্তবক। পুং স্তবক, এই পুং স্তবকটা সুপার ডুপার ইম্পর্টেন্ট। এই যে মনে করো তোমার হচ্ছে, দেখো আম, তোমার হচ্ছে পুং স্তবক, এই যে দেখো পুং স্তবকটা হচ্ছে, আমি যদি মার্ক করি ব্লু কালি দিয়ে, এই যে এই যে পার্ট গুলো দেখতে পাচ্ছ না, এই সবগুলা হচ্ছে পুংস্তবক, সবগুলা হচ্ছে পুংস্তবক, সবগুলা হচ্ছে পুংস্তবক, বুঝতে পারছো? এই এইগুলো হচ্ছে পুংস্তবক। এই পুংস্তবক হচ্ছে এটি ফুলের তৃতীয় স্তবক। এখন তুমি একটু খেয়াল করলেই দেখতে পারবা যে হচ্ছে তোমার মনে করো বৃতি ছিল বাইরের, সবচেয়ে বাইরের স্তর। এরপর ছিল মানে দল দলমন্ডল বা পাপড়ি, ঠিক আছে। বৃত্তি দলমন্ডল বা পাপড়িকে কভার করে রাখে। পাপড়ি পরেই, এক্স্যাক্টলি পরেই থাকে হচ্ছে তোমার এই যে পুংকেশর। ওরা হচ্ছে মনে করো তৃতীয়, যেটি ফুলের তৃতীয় স্তবক, ঠিক আছে। তাহলে এই যে দেখো ফার্স্ট সেকেন্ড থার্ড, থার্ড স্তবক এই পুংকেশরের। এই যে পুরাটা যেটাকে দেখতে পাচ্ছ না, এই পুরাটাকে বলতেছে হচ্ছে, একসাথে বলতেছে হচ্ছে পুংকেশর। এখন এই পুরাটা তো আর এক না, এই যে দেখো পুংকেশর, দেখো এই যে যে এই যে তুমি যে দণ্ডের মতো যে জিনিসটা দেখতে পাচ্ছ না, জাস্ট এইটুকু, এইটুকে বলতেছে হচ্ছে পরাগ দণ্ড, ঠিক আছে। কি বলে এটাকে, বলে হচ্ছে পরাগ দণ্ড। এরপরে তুমি যে অংশটা দেখতে পারতেছো, এই যে একটা বলের মতো, ঠিক আছে, বা যাই বলো, এই অংশটা হচ্ছে পরাগধানী। এই পরাগধানীর মধ্যে থাকে পরাগ রেণু, ঠিক আছে। পরাগধানী কেমন যেন একটা শোনা যেতেছে না, যে একটু ধানের মতো, ঠিক আছে। এই যে দেখো একটু চাল ধানের মতো দেখতে, চালের মতো দেখতে, সেটা বলতেছে পরাগধানী। এর মধ্যে থাকে হচ্ছে পরাগ রেণু, মনে থাকবে, মনে থাকবে ভাইয়েরা। তো পরাগধানী, এখন মনে করো ফুলের এই পরাগদণ্ড আর পরাগধানী, এই দুইটাকে মিলে উৎপন্ন হয় হচ্ছে পুংকেশর। মানে দুইটাকে উৎপন্ন হয় না, এই দুইটা মিলে একসাথে বলা হচ্ছে পুংকেশর, ঠিক আছে। এই পুংকেশর কি করে? পুংকেশর হচ্ছে ফুলের একটা অত্যাবশ্যকীয় অংশ, ঠিক আছে। আর একটা ইনফরমেশন আমি মিস করে গেছি, যে পরাগধানী এবং পুংদণ্ড সংযোগকারী অংশকে যোজনী বলে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা, তোমাদের যেটা পরীক্ষা আসবে। পরাগধানী কি বলছে? পরাগধানী এবং পুংদণ্ড সংযোগকারী অংশকে যোজনী বলে। আমরা যদি জুম করি, এই যে দেখো এই যে এই অংশটা, এটা এটা হচ্ছে পরাগধানী না, ঠিক আছে, আর এটা পরাগদণ্ড না। তাহলে পরাগধানী আর পরাগদণ্ডকে সংযোগ করতেছে কোন অংশ? এই যে ছোট এই অংশটা, এই ছোট্ট এই অংশটাকে বলতেছে হচ্ছে তোমার যোজনী। যোজনী মানে ধরো মনে করো সংযোগ করতেছে। তো এই যে পরাগধানী দেখতেছে না, এই পরাগধানী কি করে? এই পরাগধানী পরাগ রেণু উৎপন্ন করে, বুঝছো? এই পরাগধানী পরাগ রেণু উৎপন্ন করে, এবং
পরাগায়নে সাহায্য করে। এই জন্য এটা হচ্ছে ফুলের একটা অত্যাবশ্যকীয় অংশ। এটা হচ্ছে এর প্রধান কাজ। ঠিক আছে, তাহলে পুংস্তবক গেল। এরপর হচ্ছে স্ত্রীস্তবক। এই স্ত্রীস্তবকের মধ্যে তিনটা অংশ আছে। এই যে উপরে যে অংশটা দেখতে পাচ্ছ না, এই উপরের এই অংশটাকে বলতেছে হচ্ছে তোমার হচ্ছে মনে করো, সরি সরি সরি, বারবার ভুল করে ফেলতেছি। এই যে উপরের এই অংশটাকে বলতেছে হচ্ছে গর্ভমুণ্ড। মুন্ড মানে কি, মাথা। এই পুরাটা হচ্ছে কি, ফুলের হচ্ছে তোমার হচ্ছে স্ত্রীস্তবক। এই যে পুরাটা যেটা দেখতেছো না, এই পুরাটা হচ্ছে স্ত্রীস্তবক। এই স্ত্রীস্তবকে মনে করো, তাহলে স্ত্রীস্তবকে যে মাথা আছে, মাথা কি, মানে মুন্ডু বলে না, মুন্ডু বলে না মাথাকে। তো গর্ভমুণ্ড, মুন্ড মানে মাথা, গর্ভমুণ্ড মানে গর্ভ মানে স্ত্রীস্তবক বা গর্ভযন্ত্র, এর যে মাথা, এই মাথাকেই বলতেছে গর্ভমুণ্ড। ঠিক আছে, মাথাকেই বলতেছে হচ্ছে গর্ভমুণ্ড। এরপরে হচ্ছে মনে করো গর্ভদণ্ড। দণ্ড মানে কি, লাঠির মতো না, এই যে জিনিসটা যেটা, এই যে গর্ভদণ্ড। ঠিক আছে, আর এরপরে কি বলতেছে, এরপরে আর আর কি একটা অংশ কি আছে, গর্ভাশয়। এই যে গর্ভাশয়, ঠিক আছে, মানে এটা একদম ভিতরের অংশ, গর্ভাশয়। যেখানে মনে করো এই বিভিন্ন বিভাজনের মাধ্যমে যে নতুন বংশধর আসবে, ওইটার আর কি সূচনা ঘটে এই গর্ভাশয়ের মধ্যে, বুঝছো? তা এই যে গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড, গর্ভদণ্ড আর হচ্ছে এই গর্ভাশয় মিলে তোমার হচ্ছে স্ত্রী স্তবক। ঠিক আছে, স্ত্রী স্তবকে মনে করো ডিম্বক উৎপন্ন করে। ডিম্বক উৎপন্ন করার মাধ্যমে এটা হচ্ছে তোমার মনে করো পরাগায়নে সাহায্য করে। এখন এখন হচ্ছে তোমার একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে, যে পরাগদণ্ড এক গুচ্ছে থাকলে তাকে বলে এক গুচ্ছ। পরাগদণ্ড, এই যে যে পরাগদণ্ড গুলা দেখতে পাচ্ছ না, এই যে পরাগদণ্ড গুলা যদি কিছু কিছু ফুল আছে যেগুলার পরাগদণ্ড একবারে গুচ্ছ আকারে থাকে, মনে করে এই যে এরকম মনে করে একটু গুচ্ছ 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 থাকে। এই পরাগদণ্ড যদি এরকম গুচ্ছ গুচ্ছ থাকে, তাহলে ওই পরাগদণ্ডকে বলতে চাচ্ছে একগুচ্ছ। যেমন হচ্ছে একগুচ্ছ পরাগদণ্ডের উদাহরণ হচ্ছে জবা। দুই গুচ্ছে যদি পরাগদণ্ড থাকে, তাহলে তাকে বলতেছে হচ্ছে দ্বিগুচ্ছ। দ্বিগুচ্ছের উদাহরণ কি হবে? মটর। আচ্ছা, এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, এটা একটু তোমাদের লিখে দেই, যে তোমার হচ্ছে একগুচ্ছ পরাগদণ্ড একগুচ্ছ থাকলে তাকে বলে একগুচ্ছ বা মোনাডেলফাস। ঠিক আছে, একগুচ্ছ ফুলের উদাহরণ কি? একগুচ্ছ আর কি দ্বিগুচ্ছ। একগুচ্ছ ফুলের উদাহরণ হচ্ছে জবা, আর দ্বিগুচ্ছ ফুলের উদাহরণ হচ্ছে মটর। আর একটা আছে, ওইটা হচ্ছে তোমার মনে করো বহুগুচ্ছ থাকলে তাকে বহুগুচ্ছ বলে। আর একটা কি, বহুগুচ্ছ ফুলের উদাহরণ হচ্ছে তোমার হচ্ছে শিমুল। আচ্ছা, আজকের ক্লাসে হয়তো অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু আমরা বোঝাও মেইন বোঝার জিনিসগুলো এখনো বাকি থেকে গেছে। সো ওইটা হচ্ছে তোমার মনে করো আমরা করতে থাকবো। আর আরেকটা জিনিস আছে, যে ওইটা হচ্ছে তোমার যখন পরাগধানী কি বলতেছে, যখন পরাগধানী, এই যে তোমার মনে করো এই যে এই জিনিসটা, ঠিক আছে, এই যে পরাগধানী, এই জিনিসটা মনে করো তোমার হচ্ছে এক গুচ্ছে থাকবে, তখন তাকে বলে যুক্তধানী বা সিনজেনেসিস। মুক্ত অবস্থা এবং পুংকেশর দলমণ্ডলের সাথে যুক্ত থাকলে তাকে বলে দল লগ্ন। এই সিনজেনেসিসের উদাহরণ হচ্ছে তোমার মনে করো, আচ্ছা সিনজেনেসিসের উদাহরণ লাগবে না, উদাহরণ থাকলে পড়ে ফেলবা। আর মুখ্য অবস্থা বা পুংকেশরের দলমণ্ডলের সাথে যুক্ত থাকলে তাকে বলে দল লগ্ন। দল লগ্ন পুংস্তবক হচ্ছে দুতরা। মুক্ত অবস্থায় বা পুংকেশর, ঠিক আছে, বুঝতে পারছো, যে মুক্ত অবস্থায়, যে পরাগধানী যদি মুক্ত অবস্থায় থাকে এবং
এবং পুংকেশরের দলমণ্ডলে যে পরাগধানী যদি মুক্ত অবস্থা থাকে এবং পুংকেশর দলমণ্ডলের সাথে যুক্ত থাকলে দলমণ্ডলের সাথে যুক্ত থাকলে এই যে সরি 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 দলমণ্ডল এই যে যদি এই যে পরাগধানীগুলা যদি মুক্ত অবস্থায় থাকে এবং পুংকেশরের দলমণ্ডল মানে যদি দলমণ্ডল পুংকেশর পুংকেশর দলমণ্ডলের সাথে যদি মনে করে এটা মুক্ত অবস্থা থাকে আর এই যে পুংকেশর মানে এই যে পুরাটা যদি এই পাপড়ির সাথে অ্যাটাচ থাকে লাগানো থাকে, ঠিক আছে, যদি লাগানো থাকে তখন তাকে বলতেছে হচ্ছে তোমার মনে করো যুক্তধ্বনি বা সিনজেনেসিস। আর মুক্ত অবস্থা এবং পুংকেশর দলমণ্ডলের সাথে যুক্ত থাকলে, এটাই তো বললাম, মুক্ত অবস্থা বা পুংকেশর দলমণ্ডলের সাথে যুক্ত থাকলে তখন তাকে বলে সরি সরি ভুল বলছি, মুক্ত অবস্থা বা পুংকেশরের দলমণ্ডলের সাথে যুক্ত থাকলে তাকে বলে দল লগ্ন বা দল লগ্ন পুংস্তবক। ঠিক আছে, দল লগ্ন পুংস্তবকের উদাহরণ হচ্ছে দুধুরা। আমি হয়তো বিষয়টাকে একটু কমপ্লেক্স ভাবে বলে ফেলছি, আসলে এটা তো কমপ্লেক্স না, আমি জাস্ট একটু মানে কনসেন্ট্রেশন একটু হারাই ফেলছিলাম কিছুক্ষণের জন্য, সরি ফর দ্যাট। আমি ইচ্ছা করলে তো আবার এইটা একটু বলতে পারি যে হচ্ছে মনে করো তোমার পরাগদণ্ড এক গুচ্ছ থাকলে তাকে এক গুচ্ছ ফুল বলে, এক গুচ্ছ ফুলের উদাহরণ হচ্ছে জবা। যদি দুই গুচ্ছ থাকে তাহলে তাকে বলে দ্বিগুচ্ছ বা ডাইডেলফাস, তাকে ডাইডেলফাস ফুলের উদাহরণ হচ্ছে মটর। বহু গুচ্ছ থাকলে তাকে বলে বহুগুচ্ছ বা পলিডেলফাস পুংস্তবক, তা হচ্ছে শিমুল। আর যখন পরাগধানী এক গুচ্ছে থাকে তখন তাকে, যদি পরাগধানী তার মানে কি বুঝতে পারছো, যদি পরাগধানী এই যে এইগুলা যদি এক গুচ্ছে থাকে তখন তাকে বলে যুক্তধানী বা সিনজেনেসিস। মনে করো এরকম ভাবে সবগুলো লাগানো আছে, তাহলে কি যুক্তধানী হলো না সিনজেনেসিস হলো না, ওইটাই বুঝেছি, তখন তো যুক্তধানী বা সিনজেনেসিস বলে। সিনজেনেসিস হলো ইংলিশ নাম। আর মুক্ত অবস্থায় পরাগ দণ্ড, এই যে মুক্ত অবস্থায় যে এটা দেখছে না মুক্ত অবস্থায় আছে, আর এই যে পুরোটা পুংকেশর যদি এই পাপড়ির সাথে লাগানো থাকতো তখন তাকে বলা হয় দল লগ্ন বা এপিপেটালাস পুংস্তবক। এপিপেটালাস পুংস্তবকের উদাহরণ হচ্ছে ধুতুরা। ঠিক আছে, আপাতত এই একটা কোশ্চেন, এই সরি আপাতত এই একটা কোশ্চেনের এক্সপ্লেনেশন শেষ হয়ে গেল। সো আমরা পরবর্তী জিনিসে যাব। এরপরে আছে হচ্ছে তোমার মনে করো পুষ্পমঞ্জরি বা ইনফ্লোরেসেন্স কি আছে। পুষ্পমঞ্জরি বা ইনফ্লোরেসেন্স, ঠিক আছে। পুষ্পমঞ্জরি দুই টাইপের হয়ে থাকে, একটা হচ্ছে অনিয়ত পুষ্পমঞ্জরি আর একটা হচ্ছে নিয়ত পুষ্পমঞ্জরি। ঠিক আছে, অনিয়ত পুষ্পমঞ্জরি আর নিয়ত পুষ্পমঞ্জরি। দেখো পুষ্পমঞ্জরির সংজ্ঞাটা কি, অনেক গাছের ছোট একটি শাখায় ফুলগুলো বিশেষ একটি নিয়মে সাজানো থাকে, ফুল সহ এই শাখাকে পুষ্পমঞ্জরি বলে। ঠিক আছে, যে শাখায় ফুলগুলো সজ্জিত থাকে তাকে বলে মঞ্জরির দণ্ড। ধরো মনে করো এইরকম একটা কি আঁকলাম, আচ্ছা ধরো এরকম একটা শাখা আছে, এই শাখার এই চারিদিকে মনে করো ফুল আছে। ঠিক আছে, জানি চিত্রটা অনেক ওয়াও হইতেছে। ঠিক আছে, একদম ওয়াও। তোমরা কিছু মনে করো না, মনে করো যে এটা একটা সুন্দর একটা চিত্র। এই যে ম্যাথে তোমরা ধরে নাও না, মনে করো আমরা এখানে ধরি চিত্রটি সুন্দর। ঠিক আছে, তো তোমরা ধরে নাও যে ধরি চিত্রটি সুন্দর, মানে মুই ধরে নিলাম আবার চিত্রটা সুন্দর হয়েছে। ঠিক আছে, এই যে এখানে কি বলছে এটা বুঝছো, যে যে শাখায় ফুলগুলো সজ্জিত থাকে, এই যে ফুলগুলা যে শাখায় সজ্জিত আছে, এই যে এই শাখার মধ্যে সজ্জিত আছে না, এই শাখাটারে বলতেছে হচ্ছে তোমার হচ্ছে মঞ্জুরি দণ্ড। এই মঞ্জুরি দণ্ডের বৃদ্ধি অসীম হলে তাকে বলে অনিয়ত পুষ্পমঞ্জুরি। এই যে মনে করো এই মঞ্জুরি দণ্ড, এই যে এদিকে দেখলে না এরকম, ধরো এটা এরকম বাড়তেই আছে বাড়তেই আছে বাড়তেই আছে বাড়তেই আছে,
আর এরকম এদিকে ওয়াও মার্কা ফুল হইতেই আছে, হইতেই আছে, হইতেই আছে, ঠিক আছে। এই যে এরকম বাড়তেই থাকলে আর ওয়াও মার্কা ফুল হইতেই থাকলে তখন তাকে বলতেছে অনিয়ত পুষ্পমঞ্জরি। আর ঠিক আছে, আর যদি পুষ্পমঞ্জরি যদি মনে করো এই শাখার বৃদ্ধি অসীম হলে অনিয়ত পুষ্পমঞ্জরি, আর পুষ্প উৎপাদনের ফলে বৃদ্ধি হয়ে গেলে তাকে নিয়ত পুষ্পমঞ্জরি বলে। পুষ্প উৎপাদনের ফলে কিছু কিছু ফুলের ক্ষেত্রে হয় কি, মঞ্জরিটা এই যে এরকম হয়, এই যে মাথায় না, এই মাথায় যায় মনে করো সুন্দর মতো একটা ফুল হয়ে যায়। কিছু কিছু মঞ্জরি আছে এরকম মাথায় সুন্দর মতো এরকম ফুল হয়ে যায়। এই যে এইরকম যে শাখাগুলো আছে না, যে এই যে একটু গেলে এরপরে ফুল হয়ে শেষ হয়ে গেল, এইরকম শাখাগুলা হচ্ছে তোমার মনে করো কি বলে, এরকম শাখাগুলোকে বলতেছে হচ্ছে নিয়ত পুষ্পমঞ্জরি, ঠিক আছে। কিন্তু এই যে এই শাখাটা কিন্তু এই যে বাড়তে আছে, বাড়তে আছে, বাড়তে আছে, এই জন্য এটাকে বলছে অনিয়ত পুষ্পমঞ্জরি। কিন্তু এই শাখাটা আসলে এই যে এইটুক বেড়ে, এই যে মনে করো এই যে এই শাখাটা এইটুক বাড়লো, এরপরে থেমে যায়, দুইটা সুন্দর মতো ওয়াও মার্কা ফুল হয়ে গেল, এন্ড খেলা শেষ, ওর খেলা ওই জায়গায় শেষ। এই জন্য এই শাখাকে বলতেছে হচ্ছে নিয়ত পুষ্পমঞ্জরি, ঠিক আছে। অনিয়ত মানে ও বাড়তে আছে, ওর মধ্যে কোনো নিয়ম শৃঙ্খলা নাই, ও খালি বড় হইতেই আছে। সো এইটা হচ্ছে অনিয়ত পুষ্পমঞ্জরি, আর এটা হচ্ছে নিয়ত পুষ্পমঞ্জরি। আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমার পরাগায়ন এন্ড নিষেধ। পরবর্তী টপিক হচ্ছে পরাগায়ন এন্ড নিষেধ। তো পরাগায়নের ডেফিনেশন তোমাদের মাস্ট লাগবে। পরাগায়নের ডেফিনেশনটা যদি আমরা বলি তাহলে হচ্ছে তোমার হচ্ছে ফুলের পরাগধানী থেকে পরাগরেণু একই ফুলে অথবা একই জাতের অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়াকে পরাগায়ন বলে। ঠিক আছে, এখন থেকে আমরা পরাগায়নের সংজ্ঞাটা যদি সুন্দর মতো লিখে ফেলি, পরবর্তী টপিক হচ্ছে, আচ্ছা আচ্ছা এখানে না লিখে, সরি, এখানে না লিখে সুন্দর মতো পরাগায়ন তো তোমাদের সবার পছন্দ, এই জন্য একটু বোল্ড করে লিখলাম, সরি। আচ্ছা, একটু মজা না করলে তোমরা মনে করো পড়ার মধ্যে কনসেন্ট্রেশন ধরে রাখতে পারবে না, ঠিক আছে। তাহলে পরাগায়নের সংজ্ঞাটা আমরা কি দেখতেছি, কালো কালি দিয়ে দেখি। ফুলের পরাগধানী, ফুলের পরাগধানী থেকে পরাগরেণুর একই ফুলে, এটা বুঝাইতেছি যে একই ফুলে অথবা একই একই জাতের অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত পরাগায়ন বলে, ঠিক আছে। এই যে দেখো, চিত্রের দিকে একটু লক্ষ্য করো, বাকি সবকিছু আমরা সুন্দর মতো মুছে দিই, ঠিক আছে। এই যে ধরো, ফুলের এই যে পরাগধানী দেখতে পাচ্ছ না, এই পরাগধানীতে এই ছোট 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 পরাগরেণু উৎপন্ন হয়। এই পরাগরেণুটা যখন তোমার এই গর্ভমুণ্ডে পতিত হবে, তাহলেই আমাদের পরাগায়ন সম্পন্ন হয়ে যাবে। এখন তোমার ডেফিনেশন থেকে আমরা দেখতে পাচ্ছি যে ফুলের পরাগধানী থেকে পরাগরেণু, এই যে পরাগরেণু মনে করো উড়ে উড়ে যাইতেছে, পরাগরেণু একই ফুলে, মানে এই যে এই ফুলেরই, মানে এই একই ফুলের অথবা এই একই জাতে যদি অন্য একটা গাছের ওই সেম ফুল ধরে, ও- ওই ওই তাইলে এই একই ফুলের বা অন্য একটা জাতের, মনে করো এই জায়গায় আর একটা জবা ফুল আছে, ধরে নাও একটা জবা ফুল, ঠিক আছে, এটা ধরে নেই আমরা একটা জবা ফুল।
তাহলে হয় এই পরাগরেণু, এই পরাগরেণু এইখান থেকে এই ফুলের, একই ফুলের গর্ভমুণ্ডে বা একই জাতের অন্য ফুলের গর্ভমুণ্ডে পতিত হওয়াকে কি বলতেছে? পরাগায়ন। আশা করি বুঝতে পারছো। সুন্দর। পরাগায়ন বলে। এই পরাগায়নটা হচ্ছে মূলত টু টাইপসের হয়। মনে করো সুন্দর মতো একটা ওয়াও মার্কা ফুল গাছ এঁকে ফেলি। আঁকার পরে তোমরা বলবা যে এটা আসলে কি ওয়াও মার্ক, ওয়াও হয়েছে কিনা। এটা আমাদের কমেন্ট বক্সে জানাবো যে কতটুকু ওয়াও আসলে হইল। ঠিক আছে, এই একটা ফুল। ঠিক আছে, মনে করো তো মনে করার দরকার নাই। সুন্দর মতো আমরা এটা কপি করে এখানে নিয়ে যাই। সরি, কপি হইলো না কেন? এই এই বেয়াদব কপি হওয়া। আন্তরিক ভাবে দুঃখিত। কপি করতে বারবার ব্যর্থ হয়ে যাইতেছি আমি, কিন্তু পরীক্ষার হলে কোনো সময় অন্যের খাতা দেখে কপি করতে আমি ব্যর্থ হইতাম না, বুঝছো? তো তোমরাও এটা খেয়াল রেখো যেন তোমরাও অ্যাজ এ রিয়াদ ভাইয়ের স্টুডেন্ট হিসেবে জানো কোনো সময় পরীক্ষার হলে বিন্দু মাত্র সুযোগ পাইলে পারে এই সুযোগ যেন মিস না যায়। ঠিক আছে? এই যে খেলা এবার কিন্তু 100-100। এই যে দেখো, এটা কপি না করে আমরা পরবর্তী পড়াশোনার মধ্যে যাব না। আচ্ছা, তোমাদের সময় নষ্ট হয়ে যেতেছে। আচ্ছা, আমরা সরি ভাইয়া, আন্তরিকভাবে দুঃখিত। ঠিক আছে। আচ্ছা, আমরা আর যুদ্ধ বিগ্রহ যুদ্ধ বিগ্রহ না করে এই জায়গাটা সুন্দর মতো ফুল গাছ এঁকে ফেলি। এই ফুল গাছটা ওয়াও হবে। ঠিক আছে, এটা একটা পাতা, মনে করে এই জায়গায় একটা ফুল আছে। ওয়াও। তো ধরো ধরো দুইটা ফুল গাছ আছে। ঠিক আছে, এখন মনে করো একটা, এই যে ফুলের, এই যে ধরো, এই যে ধরো যে ফুলটা আছে, ঠিক আছে, এই ফুলটা তো মনে করো এই ফুলটা। তো এই ফুলের এই পরাগধানী থেকে আমি বলছি কি পরাগায়নের পরাগধানী থেকে পরাগরেণু যাবে গর্ভমুণ্ডে, তাহলে পরাগায়ন ঘটে যাবে। ঠিক আছে, তাইলে ধরো এই যে মনে করো, তাহলে স্বপরাগণটা, পরাগায়ন আর কি দুই টাইপের হয়, স্বপরাগায়ন আর পরপরাগায়ন। তোমরা স দিয়ে বুঝতে পারতেছো যে স হচ্ছে নিজস্ব কিছু আর কি, নিজের মধ্যে কিছু।
স্বপরাগায়ন, ঠিক আছে। তাহলে ধরো এই যে ফুল, এই ফুলের থেকে যদি, এই ফুলের পরাগধানী থেকে যদি পরাগরেণু ওর নিজের মধ্যেই যায়, ঠিক আছে, তাহলে কি ঘটলো? তাহলে নিজের ফুল দ্বারা নিজেই পরাগায়ন ঘটলো না, তাহলে স্বপরাগায়ন হলো না। আবার মনে করো এই ফুলের পরাগায়ন, পরাগরেণু সুন্দর মতো ধরো একটা মৌমাছি এই ফুলে বসলো, উড়ে 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 ফুলে বসলো, মৌমাছির গায়ে পরাগধানী লেগে, পরাগরেণু লেগে গেল। এই মৌমাছি উড়ে 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 সুন্দর মতো এই ফুলের উপরে যায় বসলো, ঠিক আছে। তাহলে এবারে ওই পরাগরেণু এই ফুলের গর্ভমুণ্ড পর্যন্ত পৌঁছে গেল না সুন্দর মতো? তাহলে এবারে এই পরাগরেণু যে ওই ফুলের গর্ভমুণ্ড পর্যন্ত সুন্দর মতো পৌঁছে গেল, তাহলেই কি ঘটলো? পরাগায়ন কিন্তু ঘটে গেল। তাহলে এবারে এইখানে যে পরাগায়নটা ঘটতেছে এইটা হচ্ছে স্বপরাগায়ন। এই যে মনে করো স্বপরাগায়নের ডেফিনেশনের দিকে যদি তুমি তাকাও তাহলে দেখতে পারবা যে একই ফুলে, এই যে একই ফুলে বা একই গাছের ভিন্ন দুটি, যে ভিন্ন দুটি ফুলের মধ্যে যখন পরাগায়ন ঘটে তখন তাকে স্বপরাগায়ন বলে, বুঝছো? বুঝতে পারছো না ভাইয়া সুন্দর মতো? তাহলে স্বপরাগায়ন কাকে বলে? স্বপরাগায়ন, ঠিক আছে। এই একই ফুলে বা একই গাছের ভিন্ন দুটি ফুলে, একই ফুলে বা একই গাছের ভিন্ন দুটি ফুলের মধ্যে যখন পরাগায়ন ঘটে তখন স্বপরাগায়ন ঘটে। এখন মনে করো ওই গাছের কোন একটা কারণে মুডসিং হইলো, বা মনে করো মুডসিং না, ধরো এই ফুলের মধ্যে একটা মৌমাছি বসছিল, ওই মৌমাছির গায়ে তাহলে পরাগরেণু লেগে এলো, পরাগরেণু এই মৌমাছিটা উঠতে 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 মনে করো সুন্দর মতো ঘুরতে 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 এই গাছের এই ফুলে পড়লো। তাহলে এই ফুলের তাহলে মৌমাছির পরাগ, গায়ে পরাগরেণু যেটা লেগেছিল ওইটা এই ফুলের পরাগধানীতে লেগে যাবে না? তাহলে কি পরাগায়ন ঘটে গেল না? তাইলে এই যে ভিন্ন দুইটি গাছের ফুলের মাঝে যখন পরাগায়ন ঘটতেছে তখন তাকে বলতেছে পরাগায়ন, ঠিক আছে। এখন তাহলে বুঝতে পারছো স্বপরাগন আর পরপরাগন ঠিক আছে। এখন স্বপরাগনের এক্সাম্পল হচ্ছে সরিষা ধুতুরা। স্বপরাগন ঘটে হচ্ছে সরিষা আর ধুতুরার মধ্যে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ এমসিকিউ, এই জন্য লিখে দিতেছি যে সরিষা ধুতুরা স্বপরাগায়ন। আর হচ্ছে তোমার হচ্ছে পরপরাগায়ন হচ্ছে খুব সম্ভবত পেঁপে আর কুমড়া, শিমুল। পেঁপে আর শিমুল, দেখছি এখন আমার মনে আছে প্রায়, আমি সেই 2-3 বছর আগে পড়ছি। পেঁপে, সরি কুমড়া না, পেঁপে আর শিমুলা হচ্ছে পরপরাগায়ন। এইটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, এটা সময় পরীক্ষায় আসছে, আসবে। তুমি পরীক্ষার যে কোনো, হয় তোমার টেস্ট, প্রি টেস্ট বা এইচএসসি যে কোনো একটা এক্সামে যদি এই কোশ্চেন না পাও তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা যে ভাই এই কোশ্চেনটা আপনি বলছিলেন এটা আসে না, ঠিক আছে। তো এখন এই স্বপরাগায়ন আর পরপরাগায়নের মধ্যে একটা মানে দুইটার মধ্যে একটা বিস্তর পার্থক্য আছে, ঠিক আছে। এই পার্থক্যটা তোমাদের পড়া লাগবে, এই পার্থক্যটা তোমাদের পরীক্ষায় গ আর ঘ নম্বরের মধ্যে আসবে, ঠিক আছে। আমি কোশ্চেনটা লিখে দিতেছি, এটা সুন্দর মতো নোট করবা তুমি, যে স্বপরাগায়ন ভার্সেস পরপরাগায়ন। স্বপরাগায়ন আর পরপরাগায়নের মধ্যে তুলনা বা পার্থক্য এইটা আসতে পারে আর কি। স্বপরাগায়ন আর পরপরাগায়নের মধ্যে মনে করো কিছু বেসিক তুলনা আমি তোমাকে এটা 10-12টা পয়েন্ট করে পার্থক্য আকারে লিখবা। যে হচ্ছে স্বপরাগায়ন একই গাছের দুইটি ভিন্ন ফুলের মধ্যে ঘটে, বা একই ফুলের মধ্যে পরপরাগায়ন হচ্ছে দুইটি ভিন্ন গাছের ভিন্ন ফুলের মধ্যে পরাগায়ন ঘটে, ঠিক আছে। এরকম মনে করো সাদৃশ্যমূলক আরো আরো কয়েকটা আছে, যেমন মনে করো স্বপরাগায়নের ফলে পরাগরেণুর অপচয় কম হয়। স্বপরাগায়নের ফলে পরাগরেণু একই গাছে, দেখছো এই ফুল থেকে সুন্দর, এই যে এই ফুল থেকে এই ফুলে সুন্দর মতো চলে গেল, একই ফুলে চলে গেল, বা এই ফুল থেকে এই ফুলে চলে গেল, তাহলে এবারে পরাগরেণুর অপচয় কম হইলো না? মনে করো কিন্তু পরপরাগণের ক্ষেত্রে কি হইতেছে, এই গাছের ফুল থেকে
ঘুরতে 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 পরাগরেণু এই পর্যন্ত যাবে, বাতাসে মৌমাছির গা থেকে কিছু পরাগ পড়ে যাবে। এই যে পরাগরেণু অনেক অপচয় হইতেছে না, এই জন্য বলতেছে যে স্বপরাগণে পরাগরেণু অপচয় কম, পরপরাগণে পরাগরেণু অপচয় বেশি হয়। ঠিক আছে, এর ফলে নতুন যে উদ্ভিদ উৎপন্ন হয় তাদের বৈশিষ্ট্যের কোনো পরিবর্তন আসে না। স্বপরাগণের ফলে যে দেখো, এই একটা গাছ, এই ফুলের মধ্যে যে যে বৈশিষ্ট্য আছে, ধরো এই ফুলের মধ্যে যে যে বৈশিষ্ট্য আছে, এই ফুলের মধ্যেও সেম সেম বৈশিষ্ট্য আছে। ঠিক আছে, তো তাহলে এবারে এই সেম সেম বৈশিষ্ট্যওয়ালা মা বাবার মধ্যে ক্রস ঘটার ফলে এক যে সন্তান আসবে, ওই সন্তানের তো সেম বৈশিষ্ট্য সম্পন্ন হবে, এটা তো তোমরা জানো। মানে ফুলের ক্ষেত্রে আর কি, গাছের ক্ষেত্রে। মানুষের ক্ষেত্রে এরকম এরকম হয় না। ঠিক আছে, তো ফুলে মনে করো, এই যে মনে করো তাহলে এবারে একই ক্যারেক্টারিস্টিক্স ওয়ালা পরাগরেণু আসলো, একই ক্যারেক্টারিস্টিক্স ওয়ালা পরাগ, সরি, এগস আসলো, তাহলে এবারে পরাগায়নের ফলে নতুন যে গাছ হবে ওই গাছটার ক্যারেক্টারিস্টিক্স এক্স্যাক্টলি এই গাছটার মতো হবে। ঠিক আছে, এই গাছটার মতো হবে। ছোট একটা গাছ এঁকে ফেললাম আমরা, মনে করি এটা একটা গাছ, এই গাছের যে ক্যারেক্টারিস্টিক্স এটা এক্স্যাক্টলি মাতৃ গাছের মতো হবে। এরপরে হচ্ছে মনে করো পরাগায়নের ফলে হয় কি, যে ধরো মনে করো ও একটা, মনে করো ও হচ্ছে মনে করো বিদেশি, ও হচ্ছে মনে করো দেশি, তাহলে ধরো বিদেশি একটা গাছ আর দেশি একটা গাছ, তাহলে দুইজনের মধ্যে ক্যারেক্টারিস্টিক্স এর পার্থক্য আছে না কিছু। এই যে মনে করো তাহলে দুইটা আলাদা গাছের মধ্যে যখন পরাগায়ন ঘটবে, তাহলে দুইটা আলাদা বৈশিষ্ট্যের একটা ফিউশন ঘটবে। এই ফিউশনটা যখন ঘটবে, ঠিক তখনই মনে করো তোমার মনে করো আলাদা বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদের জন্ম হবে। ঠিক আছে, আবার স্বপরাগণের ক্ষেত্রে প্রজাতির চরিত্রগত বিশুদ্ধতা বজায় থাকে। এই যে আমি এই কথাটা বলেই গেছি, যে ধরো মনে করো একই বৈশিষ্ট্যওয়ালা সব পরাগরেণু পরাগধানী একই বৈশিষ্ট্যওয়ালা মায়ের গর্ভমুণ্ডে যাইতেছে, তাহলে এবারে বৈশিষ্ট্য সেম থাকবে না, তাহলে প্রজাতির চরিত্রগত বিশুদ্ধতা বজায় থাকলো, মানে এই গাছের যে বৈশিষ্ট্য ওই একই বৈশিষ্ট্য এই গাছের, এরপরে ওই গাছের যে গাছ হবে ওইটার, এইটাই আর কি বুঝেছে। এই গাছের মধ্যে যদি আবার স্বপরাগণ ঘটে, তাহলে ওই গাছের মধ্যে ওই গাছের আবার একই। ঠিক আছে, জিনগত বৈচিত্র্য কম থাকে। জিনগত বৈচিত্র্য কম থাকে, মনে করো এই গাছের জিনগত বৈচিত্র্য যা যা ছিল, এই ফুল সব একই না, এই জন্য একই, তো পার্থক্য তো নাই। এই কারণে মনে করো তোমার স্বপরাগণের ফলে জিনগত বৈচিত্র্য কম হয়। পরপরাগণের ফলে যেহেতু আলাদা দুইটি গাছের আলাদা ফুলের আলাদা ক্যারেক্টারিস্টিক্স হলো, দুইটি ফুলের মধ্যে পরাগায়ন ঘটতেছে, তাহলে সেই ক্ষেত্রে তাদের মনে করো জিনগত বৈচিত্র্য একদম এক্স্যাক্টলি সেম থাকে না, একটু পার্থক্য হয়। ঠিক আছে, এরপরে মনে করো আরেকটা আছে হচ্ছে এই এই বীজ থেকে জন্মানো নতুন গাছের অভিযোজন ক্ষমতা কমে যায়। এই যে মনে করো এই গাছের মধ্যে মনে করো এই যে এই গাছটার মধ্যে কিছু খুঁত ছিল মনে করো, তাহলে এবারে এই গাছের মধ্যে কিছু ডিফেক্ট ছিল, তাহলে ওই গাছ থেকে স্বপরাগণের ফলে যে নতুন গাছ উৎপন্ন হবে, ওই গাছ ওই নতুন ওই সেম প্রবলেম গুলা নিয়ে এরাই দুনিয়াতে আসবে না। সো তাইলে এবারে মনে করো, তাইলে এবারে তোমার মনে করো তাহলে কি হইলো, তোমার অভিযোজন ক্ষমতা কমে গেল। মনে করো এই গাছের একটা রোগ ছিল, তাহলে ওই গাছ থেকে যে ছোট্ট গাছ হবে ওই গাছ ওই রোগ নিয়ে জন্মাবে, তাহলে এবারে ওই গাছটা তাড়াতাড়ি মারা যাবে না। তাহলে এই যে অভিযোজন, এরপরে দেখা গেলো নতুন গাছ হইলই না, এরপরে নতুন গাছ হইলই না, ওই গাছ শেষ। তো এইটাই হচ্ছে মনে করো গাছের অভিযোজন, এটাই বুঝাইছে যে অভিযোজন ক্ষমতা কমে যাবে এবং অচরি অচিরেই প্রজাতি বিলুপ্ত করবে। এই যে মনে করো আস্তে 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 একই বৈশিষ্ট্য ছড়াইতে ছড়াইতে প্রজাতির গুণগত বৈশিষ্ট্য কমতে কমতে আস্তে আস্তে মনে করো এই গাছটা বিলুপ্ত হয়ে যাবে, এটাই। কিন্তু কিন্তু মনে করো উল্টা দিকে পরপরাগায়নের ক্ষেত্রে দুইটা আলাদা বৈশিষ্ট্যের ফিউশন ঘটে, এই কারণে নতুন যে ফুল গাছ আছে ধরো ওরা ওদের দুইজনের সরি ওদের দুইজনের ফিউশনের ফলে যে নতুন বেবি উৎপন্ন হবো, ওইটা হচ্ছে আলাদা বৈশিষ্ট্য সম্পন্ন, আলাদা গুণ সম্পন্ন। এই দুইজনের ক্যারেক্টারিস্টিক্স, এই দুইজনের ক্যারেক্টার নিয়ে নতুন গাছটা হইতেছিল, বুঝছো? এটাই, এই হলো স্বপরাগণ পরপরাগণের মধ্যে পার্থক্য আমি এক্সপ্লেন করে ফেললাম সুন্দর মতো। এখানে একটু মার্ক করে দেয়, এটা হচ্ছে গাছ এ, এটা হচ্ছে বীজ। পরীক্ষায় আসলে তোমরা পরীক্ষা আসবে স্বপরাগণ আর পরপরাগণের মধ্যে পার্থক্য লিখো, তাহলে পার্থক্য আসলে সুন্দর মতো তোমরা একটা চিত্র দেখায় ফার্স্টে ডেফিনেশন লিখবা, এরপর একটু ডিসক্রিপশন দিবা, এরপর সুন্দর মতো চিত্রটা দিয়ে দিবা, এরপর পার্থক্য লিখবা, ইনশাল্লাহ
থ্রি আউট অফ থ্রি, 4 আউট অফ 4। ইনশাল্লাহ, বুঝছো? আর পরাগায়নের এখন হচ্ছে কি বলবো, পরাগায়নের মাধ্যম। ঠিক আছে, পরাগায়নের মাধ্যম, আমি এটা মুখে মুখে আলোচনা করে বলি। পরাগায়নের মাধ্যম, এই যে ধরো পরাগরেণু, মনে করো এই যে পরাগরেণু এই ফুল ছিল, এই ফুল থেকে এই ফুলে ধরো পরাগরেণু, এই যে এই ফুলের এইখানে ছিল পরাগরেণু, এইখান থেকে পরাগরেণু এখানে যেতে হবে না তো, যাওয়ার জন্য কোনো কিছু একটা দরকার না, নাকি একাই এই পরাগরেণু হাঁটতে হাঁটতে এদিক দিয়ে এদিক দিয়ে চলে যাবে, যে আমি একাই চলে যাই, এত মানুষের কোনো দরকার নেই, এরকম তো হবে না, তাই না? সো ওই ক্ষেত্রে তোমার মনে করো মাধ্যমের দরকার আছে। ওখানে এই মাধ্যম হইতে পারে মানুষ, এই মাধ্যম হইতে পারে প্রাণী, এই মাধ্যম হইতে পারে কুকুর, বিড়াল, ছাগল, সবকিছু। ঠিক আছে, যে মনে করো এই যে স্বপ্নগণ বা পটগণ, এই ফুলটা থেকে ধরো, মনে করো এই ফুলটা থেকে তো পরাগরেণু এইখানে যেতে হবে। ঠিক আছে, বা এই ফুল থেকে পরাগরেণু তো এইখানে আসতে হবে, কেমনে আসবে? একাই আসবে? উড়ে উড়ে আসবে? উড়ে উড়ে আসলে তো মাধ্যম হিসাবে ওইখানে বাতাস আছে, তাই না? সো এই জিনিসটাই আসলে তোমাকে বুঝাইতে চাওয়া মানে বুঝাইছে যে পরাগায়নের মাধ্যম গুলা কি। তো এই মাধ্যম গুলার মধ্যে পার্থক্য আছে, যেমন হচ্ছে পরাগায়নের মাধ্যম, কিছু কিছু ফুল আছে হচ্ছে তোমার মনে করো ফুলের মধ্যে পার্থক্য আছে তিন চারটা, মানে কোন ফুল পরাগায়নের মাধ্যমের উপর ভিত্তি করে একটা পার্থক্য করে। যেমন পতঙ্গ পরাগী ফুল, পতঙ্গ পরাগী ফুল, বায়ু পরাগী ফুল, আর হচ্ছে পানি পরাগী ফুল, আর হচ্ছে প্রাণী পরাগী ফুল। এই পতঙ্গ পরাগী ফুল হচ্ছে বড়, মানে পতঙ্গ যায় ফুলগুলোর উপরে বসে মধ্যে আহরণ করতে যায়, তখন পরাগরেণু লেগে যায় পরবর্তী অন্য ফুলের উপর যখন পতঙ্গটা যাবে, তখন তোমার মনে করো ওই পরাগায়ন সম্পন্ন হয়ে যাবে। এটা হচ্ছে পতঙ্গ পরাগী ফুলের বৈশিষ্ট্য। এরপর হচ্ছে বায়ু পরাগ, এই পরাগরেণু মনে করো এই এই ফুলটা থেকে জোরে বাতাস আসছে এদিক দিয়ে, সুন্দর মোটি উঠে দিয়ে জায়গা পড়ছে, তাহলে পরে কি পরাগায়ন সে হইল না, খেলা শেষ না, এটাই বুঝেছে যে বায়ু পরাগী ফুল। এরপরে আরেকটা হচ্ছে পানি পরাগী ফুল, যে ধরো এই ফুল গাছটা পুরোটাই পানির মধ্যে ছিল, তাহলে পরাগরেণু এইখান থেকে পরে পানিতে ভাসতে 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 ধরো এইখান এইখান থেকে পরাগরেণু পুরো পানিতে ভাসতে ভাসতে এখানে যাবে না? তো ওইটাই পানি পরাগী ফুল। এই পানি পরাগী সব টাইপের ফুলের বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্য থেকে পার্থক্য নেই। ও চার হচ্ছে প্রাণী পরাগী ফুল, ধরো আমি এই ফুলটার এখানে হাত দিলাম, হাত দিয়ে আবার এই ফুলটা ধরলাম, তাহলে পরে পরাগরেণু ট্রান্সমিট হয়ে গেল না হাতের মাধ্যমে, এইটাই প্রাণী পরাগী ফুল।